এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার ভাসুর সত্যজিৎ আমাকে বলল, রুমা, আমার ছোট ভাই তোমাকে যতটা বুঝেছে, আমি বুঝেছি তার চেয়েও বেশি। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপের জলপ্রপাতের ধারে আমরা দুজন পিকনিক করছি। আমার স্বামী অমিত এই সপ্তাহে ব্যস্ত থাকায় তার বড় ভাই সত্যজিৎ আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে এই পর্যটন কেন্দ্র। আমাদের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস আগে, আমি এখনও পরিবারের সবাইকে ভালোভাবে চিনিনি। সত্যজিৎ কখনোই বিয়ে করেনি, সবাই বলে সে কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। আমরা এই পারিবারিক ছুটিতে এসেছি, যেখানে সব ভাইবোন এবং তাদের পরিবার একসাথে আছে। জলপ্রপাতের মৃদু শব্দের মধ্যে সত্যজিৎ আমার দিকে তাকিয়ে আছে একটি অদ্ভুত চাহনি নিয়ে। তার চোখে আমি দেখতে পাচ্ছি এমন কিছু যা একজন ভাসুরের চোখে থাকা উচিত নয়। আমি চারদিকে তাকালাম। আমাদের আশেপাশে কেউ ছিল না, শুধু ঝর্ণার জলের ঝাপটা আর নিস্তব্ধতা। অমিত আমাকে একটিবারও ফোন করেনি আজ সকাল থেকে। প্রথমে ভেবেছিলাম এটা একটা মজার পারিবারিক ছুটি, কিন্তু এখন বুঝতে পারছি এখানে কিছু একটা ঠিক নেই। সেন দত্ত পরিবার, কলকাতার নামকরা ব্যবসায়ী পরিবার। অমিতকে দেখে আমার মন বসেছিল প্রথম দেখাতেই। সেই মার্জিত চেহারা, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব আর দৃঢ় বিশ্বাস, এইসব কিছু মিলিয়েই আমার মতো সাধারণ মেয়ের মন কেড়ে নিয়েছিল। আমি রুমালি রায়, একটা ছোট কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করি, যেখানে অফিসের বার্ষিক পার্টিতে অমিতের সাথে আমার প্রথম দেখা। সে তার কোম্পানির প্রজেক্টের জন্য এসেছিল আমাদের অফিসে। ৬ মাসের মধ্যেই আমরা বিয়ে করে ফেললাম। সত্যজিৎ তার ছোট ভাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা। দেখতে শক্তপোক্ত, দৃঢ় কণ্ঠস্বর, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সব সময় সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। সেন দত্ত পরিবারের মেন ব্যবসার দায়িত্ব তারই হাতে। অমিত আর ছোট ভাই অংশুমান, তারা দুজনেই তার নির্দেশে চলে। শুধু তাই নয়, পরিবারের সকল সিদ্ধান্ত, সকল ব্যাপারে সত্যজিতের কথাই চূড়ান্ত। আর এর কারণেই আমার ভয় হচ্ছে এখন। তুমি কিছু বলছো না কেন, রুমা? সত্যজিৎ আমার দিকে আরও একটু ঝুঁকে এসে জিজ্ঞেস করল। তার আঙুলগুলো জলপাত্রের উপর দিয়ে ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদ নয়? কি বলতে চাইছ তুমি? অমিত চারদিকে তাকাল। আমাদের রুমে মাইক্রোফোন থাকতে পারে। সত্যদা সবসময় আমাদের উপর নজর রাখে। আমার গা শিউরে উঠল। তাহলে চলো বাইরে যাই। না, সেটাও সন্দেহজনক হবে। আমরা আজ রাতে পালাবো। কিন্তু তার আগে আমাকে জানতে হবে সত্যদা তোমাকে ঠিক কি দেখিয়েছে। আমি তাকে সব বললাম, মন্দির, ডায়েরি, ভিডিও, সবকিছু। অমিত গভীর নিঃশ্বাস ফেলল। সেই ভিডিও ফেক। আমি কখনো এমন কিছু করিনি। কিন্তু সত্যদার কথা সত্যি। আমাদের পরিবার সত্যিই মানব পাচারের সাথে জড়িত। আমি এটা জানতাম, কিন্তু আমি কখনোই এর অংশ হতে চাইনি। তাহলে তুমি পুলিশে রিপোর্ট করনি কেন? আমি রাগে জিজ্ঞাসা করলাম। কারণ আমি ভয় পেয়েছিলাম। সত্যদা হুমকি দিয়েছিল যে যদি আমি কিছু বলি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। আর শুধু আমি নয়, সত্যদা আমার ছোট ভাই অংশুমানকেও হুমকি দিয়েছিল। এবং তুমি আমাকে বিয়ে করলে এসব না জানিয়ে? তুমি আমাকে এই পরিবারে টেনে আনলে, যেখানে সবাই অপরাধী। অমিতের চোখে জল এসে গেল। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, রুমা। কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। সহসা দরজায় নখ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কে? অমিত জিজ্ঞাসা করল। আমি, অঞ্জলি। অমিত দরজা খুলতেই অঞ্জলি ঘরে ঢুকল। তার চোখে ভয়। তোমরা দুজন বিপদে আছো, সে ফিসফিস করে বলল। সত্যদা জানে যে তোমরা পালানোর প্ল্যান করছো। সে কিভাবে জানল? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। সে তোমাদের রুম মনিটর করছে। তোমাদের ফোনও ট্র্যাক করছে। অমিত ফোন বের করে দেখল। ট্র্যাকিং অ্যাপ। আমি এটা দেখতে পাচ্ছি। আমাদের এখনই পালাতে হবে। অঞ্জলি একটা চাবি আমাদের দিকে বাড়িয়ে দিল। আমার গাড়ি নাও। আমি তোমাদের সাহায্য করতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? তুমি কেন আমাদের সাহায্য করছো? অঞ্জলির চোখে জল এসে গেল। কারণ আমিও এই জালে আটকা পড়েছি। আমার স্বামী সুদীপ।
সত্যদার হাতে আমাদের বিরুদ্ধেও প্রমাণ আছে। সে আমাদের দিয়ে অনেক কাজ করিয়েছে গি। আমরা দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিলাম। অঞ্জলি বলল, তোমরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আমার গাড়ি পার্কিংয়ের কোনায় আছে গি। আমরা হোটেল থেকে বেরিয়ে অঞ্জলির গাড়িতে উঠে বসলাম। অমিত ড্রাইভিং সিটে বসল। আমরা কোথায় যাব? আমি জিজ্ঞাসা করলাম। পুলিশ স্টেশনে, অমিত দৃঢ় কণ্ঠে বলল। আমার কাছে প্রমাণ আছে। আমি গত 3 বছর ধরে সত্যদা আর বাবার সব তথ্য সংগ্রহ করেছি। আমি চুপিসারে রেকর্ডিং করেছি, ডকুমেন্ট কপি করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু তুমি তো বললে যে ভয় পেয়েছিলে গু। হ্যাঁ, ভয় পেয়েছিলাম। কিন্তু আমি এই পাপের সাথে আর যুক্ত থাকতে চাইনি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমি সব প্রমাণ জোগাড় করছিলাম। আমি তোমাকে এই পরিবার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে বলতেই হতো। আমরা গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির হেডলাইট আমাদের চোখ ধাঁধিয়ে দিল। সত্যদা! অমিত চিৎকার করে উঠল। সে আমাদের ফলো করছে গি। সত্যজিতের গাড়ি ক্রমশ আমাদের কাছে আসতে লাগল। অমিত গাড়ির গতি বাড়াল। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছি। অমিত, সাবধানে। রাস্তাটা ভালো নয়, আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সত্যজিতের গাড়ি আমাদের গাড়ির পাশে এসে ধাক্কা দিল। আমাদের গাড়ি রাস্তার ধারে চলে গেল। অমিত কোনোমতে গাড়ি নিয়ন্ত্রণে রাখল। তুমি ড্রাইভিং করো, অমিত আমাকে বলল। আমার কাছে একটা পিস্তল আছে। আমি সত্যদাকে থামিয়ে রাখব। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, পিস্তল? তোমার কাছে পিস্তল কেন? নিজের সুরক্ষার জন্য। আমি জানতাম একদিন এই দিন আসবে গু। আমরা জায়গা বদল করলাম। অমিত জানালা দিয়ে পিস্তল বের করে সত্যজিতের গাড়ির দিকে নিশানা করল। সে গুলি করল। গুলি সত্যজিতের গাড়ির টায়ারে লাগল। সত্যজিতের গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সাথে ধাক্কা খেল। থামো! অমিত চিৎকার করে উঠল। আমি গাড়ি থামালাম। অমিত গাড়ি থেকে নেমে সত্যজিতের গাড়ির দিকে দৌড়ে গেল। আমিও তার পিছু নিলাম। সত্যজিতের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সত্যজিৎ রক্তাক্ত অবস্থায় স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকেছিল। সত্যদা! অমিত দরজা খুলে তাকে বাইরে টেনে আনল। সত্যজিৎ কাশতে কাশতে বলল, তুমি জানো না কি করছো? অমিত। আমি ঠিকই জানি, অমিত গম্ভীর কণ্ঠে বলল। আমি জানতাম তুমি আমাদের পিছু নিয়েছ। তোমার ফোনে ট্র্যাকিং অ্যাপও আছে। আমি সেটাও দেখেছি। সত্যজিৎ হঠাৎ হাসতে লাগল, রক্ত কাশতে কাশতে। তুমি ভাবছ এত সহজে আমাকে থামাতে পারবে? আমার লোকেরা ইতিমধ্যে আসছে। আর তোমার সেই প্রমাণগুলো? সেগুলো আর নেই গু। অমিত স্তব্ধ হয়ে গেল। কি বলছো তুমি? তোমার ল্যাপটপের প্রমাণগুলো? আমি সেগুলো অনেক আগেই মুছে ফেলেছি। তোমার পেনড্রাইভ? সেটাও আমার কাছে গি। অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কিভাবে? আমি সবকিছু জানি অমিত। মনে আছে গত মাসে তোমার ল্যাপটপ কেন অদ্ভুত আচরণ করছিল? আমি সেটাতে স্পাইওজার ইনস্টল করেছিলাম গে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। এখন আমরা কি করব? সত্যজিৎ আবার হাসল। তোমরা কিছুই করতে পারবে না। আমাদের এই ব্যবসার পেছনে অনেক প্রভাবশালী লোক আছে। পুলিশ, রাজনীতিবিদ, সবাই। হঠাৎ মনে পড়ল, আমার কাছে তো ডায়েরির ছবি আছে। মন্দিরে যখন সত্যজিৎ ডায়েরি দেখাচ্ছিল, আমি চুপি চুপি ফোন দিয়ে কিছু পাতার ছবি তুলে নিয়েছিলাম। অমিত, আমার কাছে প্রমাণ আছে, আমি ফিসফিস করে বললাম। অমিত অবাক হয়ে আমার দিকে তাকাল। কি প্রমাণ? আমি আমার ফোন বের করে দেখালাম। সত্যজিৎ যখন আমাকে ডায়েরি দেখাচ্ছিল, আমি কিছু পাতার ছবি তুলে নিয়েছিলাম গু। সত্যজিতের চোখ বড় হয়ে গেল। তুমি কি করেছ? হ্যাঁ, সত্যজিৎ। আমি প্রমাণ নিয়েছি। আর আমি সেগুলো ইতিমধ্যে ক্লাউডে আপলোড করে দিয়েছি গু। অমিত দ্রুত আমার ফোন নিয়ে ছবিগুলো দেখল। এগুলো সেই ডায়েরির পাতা। এগুলোতে তারিখ, নাম, সংখ্যা সবকিছুই আছে। সত্যজিৎ আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অমিত তাকে ধরে ফেলল। সত্যজিৎ রাগে চিৎকার করে উঠল। তোমরা আমার জীবন নষ্ট করে দিলে। আমাদের পরিবারের সবকিছু নষ্ট করে দিলে। দূর থেকে পুলিশের সাইরেন শোনা গেল। অঞ্জলি পুলিশকে খবর দিয়েছিল। চলো, অমিত আমার হাত ধরে টানল। পুলিশ আসছে। আমরা তাদের সব বলবো।
সত্যজিৎ হঠাৎ পকেট থেকে ছোট্ট একটা পিস্তল বের করল। আমি তোমাদের যেতে দেব না গি। অমিত দ্রুত আমাকে আড়াল করে দাঁড়াল। সত্যদা, এখন শেষ। সব শেষ গু। সত্যজিৎ অমিতের দিকে পিস্তল তাক করল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গুলির শব্দ হল, কিন্তু অমিত পড়ে গেল না। আমি চোখ খুলে দেখলাম সত্যজিৎ মাটিতে পড়ে আছে, তার পিঠে গুলির ক্ষত। পেছন থেকে এসেছিল গুলি। আমরা ঘুরে দেখলাম অন্নপূর্ণা দেবী, অমিতের মা, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন। মা! অমিত বিস্ময়ে চিৎকার করে উঠল। আমি সব শুনেছি। অমিত, অন্নপূর্ণা দেবী শান্ত কণ্ঠে বললেন। আমি জানতাম সত্যজিৎ তোমাদের পিছু নিয়েছে। আমি তোমাদের পিছু নিয়েছিলাম ঘ। কিন্তু কেন মা? অমিত অবাক হয়ে জিজ্ঞাসা করল। কারণ আমি জানতাম আজ না হোক কালকে এটা ঘটবেই, অন্নপূর্ণা দেবী বললেন। সত্যজিৎ তোমার বাবার মতোই হয়ে গিয়েছিল, ক্ষমতা আর অর্থের লোভে অন্ধ। আমি অনেক বছর ধরে এই পাপের সাক্ষী হয়ে আছি। আর সহ্য করতে পারছিলাম না গি। অন্নপূর্ণা দেবী এগিয়ে এসে সত্যজিতের নাড়ি দেখলেন। সে মরে যায়নি, শুধু অজ্ঞান হয়েছে গু। পুলিশের গাড়ি এসে পৌঁছাল। অফিসাররা নেমে এলেন। কি ঘটেছে এখানে? একজন পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন। অন্নপূর্ণা দেবী ধীরে ধীরে পিস্তল নামিয়ে পুলিশের দিকে এগিয়ে গেলেন। আমি অন্নপূর্ণা সেন দত্ত। আমি আমার ছেলে সত্যজিৎ সেন দত্তকে গুলি করেছি। আমি আমার পরিবারের দ্বারা চালানো মানব পাচার চক্রের ব্যাপারে সবকিছু বলতে চাই। আমার কাছে সব প্রমাণ আছে গি। পুলিশ অফিসাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। মা, আপনি কি করছেন? অমিত কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল। আমি যা করা উচিত তাই করছি অমিত। আমি যদি বহু বছর আগে এটা করতাম, তাহলে হয়তো তোমার বাবা এবং সত্যজিৎ এতটা পথভ্রষ্ট হতো না। আমি আর অপেক্ষা করতে পারছি না গি। অন্নপূর্ণা দেবী পুলিশের দিকে ফিরে বললেন, আমার স্বামী রাজীব সেন দত্ত এবং আমার বড় ছেলে সত্যজিৎ সেন দত্ত গত 20 বছর ধরে মানব পাচার করে আসছে। আমি সব জানি। আর আমার কাছে আছে সেই ডায়েরি, যাতে সব তথ্য আছে গি। কোন ডায়েরি? পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন। মন্দিরে, আমি বললাম। পুরানো মন্দিরে একটা পাথরের বাক্সে ডায়েরি আছে গি। পুলিশ অফিসার রেডিও দিয়ে অন্য অফিসারদের নির্দেশ দিলেন। অন্নপূর্ণা দেবীকে হাতকড়া পরানো হল। সত্যজিৎকে অ্যাম্বুলেন্সে তোলা হল। মা, অমিত কাঁদতে কাঁদতে বলল। আপনি এটা করলেন কেন? অন্নপূর্ণা দেবী শান্ত মুখে বললেন, কারণ আমি চাই তুমি আর রুমা একটা নতুন জীবন শুরু করো। এই পাপের ছায়া থেকে মুক্ত হও। আর তোমার ভাই অংশুমান আর বোন অঞ্জলিও গু। সত্যজিৎ আস্তে করে হাসল। একটা ভয়ঙ্কর শীতল হাসি। আমার শরীর কাঁপতে লাগল সেই হাসি দেখে। অবশ্যই ফিরে যাব রুমা। কিন্তু আজ সন্ধ্যায় আমি তোমাকে পরিবারের একটা ছোট্ট রহস্য দেখাতে চাই। অমিতের মা অন্নপূর্ণা দেবী একজন কঠোর, পুরানো রীতিনীতিতে বিশ্বাসী মহিলা। তার পুরো শরীর আভরণে ঢাকা থাকে সবসময়। চিরকাল কালো শাড়ি পরে থাকেন। বাবা রাজীব সেন দত্ত মারা গেছেন 5 বছর আগে। পরিবারের এই 4 ভাইবোন, সত্যজিৎ, অমিত, অংশুমান আর মেয়ে অঞ্জলি। অঞ্জলি তার স্বামী সুদীপের সাথে মালয়েশিয়াতেই থাকে। এই পারিবারিক ভ্রমণের ব্যবস্থাও সেই করেছে। আমি যখন এই পরিবারে এসেছি, প্রথমেই অনুভব করেছিলাম এখানে কিছু একটা ভুল আছে। অন্নপূর্ণা দেবী আমাকে কখনোই ঠিকমতো কথা বলেন না। অংশুমান সবসময় নার্ভাস থাকে। অঞ্জলি যদিও বাইরে থেকে খুব হাসি খুশি, কিন্তু মাঝে মাঝে আমি দেখেছি সে একা থাকলে চোখে জল নিয়ে বসে থাকে। আর অমিত, আমার স্বামী, যে আমাকে ভালোবাসে বলে দাবি করে, সে যেন কোনো অদৃশ্য বোঝা বহন করে চলেছে। রিসর্টে ফিরে আসার পথে সত্যজিৎ হঠাৎ গাড়ি থামাল। আমি অবাক হয়ে দেখলাম আমরা এসেছি একটা জঙ্গলের পাশে। এখানে কেন থামলে? আমি জিজ্ঞাসা করলাম। আমি তোমাকে আমাদের পরিবারের সত্যিটা দেখাতে চাই রুমাগু। আমার বুকের ভিতর ধুকপুক করতে লাগল। আমি যেতে চাই না। আমি হোটেলে ফিরে যেতে চাই। ভয় পেও না। আমি শুধু তোমাকে একটা জিনিস দেখাতে চাই। সত্যজিৎ গাড়ি থেকে নেমে আমার দরজা খুলে দিল। আমি ইতস্তত করতে লাগলাম। শেষ পর্যন্ত ভয়ে ভয়ে নামলাম। সত্যজিৎ টর্চ বার করল আর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। এদিকে এসো রুমাগু। আমি একটু দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা এসে পৌঁছালাম একটা পুরনো মন্দিরের কাছে।
বহু বছরের পুরনো এই মন্দির, চারিদিকে ঝোপঝাড় আর লতাপাতা জড়িয়ে আছে। টর্চের আলো সত্যজিৎ আমাকে মন্দিরের ভিতরে নিয়ে গেল। ভিতরে ঢুকে আমি অবাক হয়ে দেখলাম, মন্দিরের মাঝখানে একটা মূর্তি নয়, একটা পাথরের বাক্স রাখা আছে। সত্যজিৎ বাক্সটি খুলল আর আমি দেখলাম তার ভিতরে একটা লাল রঙের ডায়েরি। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। এটা আমার পিতা রাজীব সেন দত্তের ডায়েরি। তার মৃত্যুর আগে তিনি এখানে এটা রেখে গিয়েছিলেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কিন্তু কেন? কারণ এই ডায়েরিতে আছে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য। আর সেটা এমন যে যদি কেউ জানতে পারে, আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। সত্যজিৎ ডায়েরিটা খুলল আর আমাকে দেখাল। আমি অবাক হয়ে দেখলাম ডায়েরির পাতায় অনেক নাম, তারিখ আর বিভিন্ন জায়গার নাম লেখা। মাঝে মাঝে কিছু সংখ্যা, কিছু চিত্র। সবই যেন কোড বা সাংকেতিক ভাষায় লেখা। এই ডায়েরি কি সম্পর্কে? আমি জিজ্ঞাসা করলাম। মানব পাচার, সত্যজিৎ শান্তভাবে বলল। আমি ভয়ে পেছনে সরে গেলাম। কি বলছো তুমি? হ্যাঁ, রুমা। আমাদের পরিবারের মূল ব্যবসা কখনোই রিয়েল এস্টেট বা হোটেল ছিল না। সেটা ছিল একটা ছদ্মবেশ। আসলে আমাদের পরিবারের সম্পত্তি এসেছে মানব পাচার থেকে। বিশেষ করে মেয়েদের, যাদের ভারত থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত পাচার করা হতো। আমি বমি আসার মতো অনুভব করলাম। তোমার বাবা এটা করতেন? আর তোমরা সবাই জানতে? বাবা শুরু করেননি। এটা শুরু করেছিলেন আমার দাদু। বাবা শুধু সেটা চালিয়ে গেছেন। আর হ্যাঁ, আমরা জানতাম। কিন্তু অমিত কখনোই এই ব্যবসায় যোগ দিতে চায়নি। সে সবসময় এর বিরোধিতা করত। এমনকি একবার পুলিশের কাছে যাওয়ার হুমকিও দিয়েছিল। আমার হার্টবিট বেড়ে গেল। তারপর আমি তাকে বুঝিয়েছিলাম যে একটা পরিবারকে বাঁচাতে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি তাকে এই ব্যবসা থেকে দূরে রাখলাম, কিন্তু বিনিময়ে তাকে চুপ থাকতে হল। কিন্তু কেন আমাকে এসব বলছো? আমি কাঁপা গলা জিজ্ঞাসা করলাম। কারণ আমি দেখেছি তুমি অমিতকে কত প্রভাবিত করতে পারো। এবং আমি বিশ্বাস করি তুমি আমাদের সাহায্য করতে পারো। সাহায্য? কি সাহায্য? ডায়েরিটা দেখো। এখানে শুধু মানব পাচারের তথ্য নেই। এটাতে আছে কোটি কোটি টাকার হিসাব। বিভিন্ন দেশে আমাদের অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড। এমনকি কুখ্যাত সামাজিক নেতা, রাজনীতিবিদ, বিচারক, যারা আমাদের সাথে যুক্ত ছিল, তাদের নাম। আমি ডায়েরির দিকে তাকালাম। পাতার পর পাতা জুড়ে নাম, সংখ্যা, কোড। সত্যজিতের কথাই যদি সত্যি হয়, তাহলে এই ডায়েরি সত্যিই বিস্ফোরক। তুমি চাইছো আমি এগুলি ডিক্রিপ্ট করি? এগুলি বুঝি? সত্যজিৎ হাসল। হ্যাঁ। তুমি অ্যাকাউন্টেন্ট। তুমি সংখ্যা নিয়ে কাজ করো। আর অমিত বলে তুমি নাকি পাজল সলভ করতে খুব ভালো। আমি আতঙ্কিত হয়ে ভাবলাম, এটা কি একটা ফাঁদ? যদি আমি এসব তথ্য ডিক্রিপ্ট করি, তাহলে কি আমাকেও এই অপরাধের সাথে জড়াবে? আমি এটা করতে পারবো না, আমি দৃঢ়তার সাথে বললাম। সত্যজিৎ আবার হাসল। আমি জানতাম তুমি এভাবে প্রতিক্রিয়া দেখাবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, রুমা। আমি তোমাকে বাস্তবতা দেখাচ্ছি। এই পরিবারে এসে তুমি এখনের অংশ। আর আমরা যা করি সেটা আমরা পরিবারের জন্য করি। আমি রাগে ফুলতে লাগলাম। আমি কখনোই মানব পাচারের মতো ঘৃণ্য কাজে যোগ দেব না। আর অমিত? সে কি দিয়েছে? আমি থমকে গেলাম। তুমি বললে অমিত এসবের বিরোধী ছিল। ছিল, হ্যাঁ। কিন্তু এখন সে কি বিরোধী? সে কি তোমাকে সবকিছু বলেছে? আমি অবাক হয়ে ভাবলাম, সত্যি কি অমিত এসব জানত? এই ভয়ঙ্কর ব্যবসা সম্পর্কে সব জেনেও কি সে চুপ ছিল? কিংবা এটা কি সত্যজিতের আরেকটা মিথ্যা? আমি বিশ্বাস করি না। অমিত এমন করতে পারে না। সত্যজিৎ পকেট থেকে একটা মোবাইল বের করল। এই ভিডিওটা দেখো। আমি ভিডিও দেখে শক্ত হয়ে গেলাম। ভিডিওতে দেখা যাচ্ছে অমিত একটি যুবতীকে একটা গাড়িতে তুলছে। যুবতীটি অচেতন অবস্থায়। এটা কি সত্যি? নাকি এটাও কোনো ট্র্যাপ? এটা কোথায়? আমি কাঁপা গলা জিজ্ঞাসা করলাম। কলকাতা। 3 বছর আগে। অমিত এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, তুমি ভাবছো আমি এই ভিডিও দেখার পর তোমাদের সাহায্য করব? উল্টো আমি পুলিশের কাছে যাব। আর অমিতের কি হবে? আমি চুপ হয়ে গেলাম।
যদি সত্যি অমিত এর সাথে জড়িত থাকে তাহলে তার জন্য কি হবে? আর আমাদের বিয়ে? আমি কি একজন অপরাধীকে বিয়ে করেছি? সত্যজিৎ বলল, আমরা পরিবারের লোকেরা সবসময় একে অপরকে রক্ষা করি, রুমা। আর তুমি এখন পরিবারের অংশও। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি ডায়েরিটা দেখব। কিন্তু আমি কিছু ডিক্রিপ্ট করার আগে আমি অমিতের সাথে কথা বলতে চাই। সত্যজিৎ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, অমিত যাই বলুক না কেন সে নিজেকে বাঁচাতেই বলবে। সে তোমাকে সম্পূর্ণ সত্য বলবে না। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। সত্যজিৎ ডায়েরিটা আবার বাক্সে রেখে দিল। বাইরে আসতেই আমি দেখলাম সন্ধ্যা নেমে এসেছে। জঙ্গলটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। চলো এবার হোটেলে ফিরি। গাড়িতে ফিরে আসতেই আমার ফোন বাজল। অমিত। আমি সত্যজিতের দিকে তাকালাম। ধরো, সে বলল। স্বাভাবিকভাবে কথা বলো। আমি ফোন ধরলাম। হ্যালো রুমা, কোথায় তুমি? সত্যদা তোমাকে নিয়ে কোথায় গেছে? আমরা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম। এখন ফিরছি। সব ঠিক আছে তো? তোমার গলা কেমন যেন শোনাচ্ছে। আমি সত্যজিতের দিকে তাকালাম। সে গাড়ি চালাচ্ছে কিন্তু তার কান আমার কথার দিকে। হ্যাঁ, সব ঠিক আছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আচ্ছা, আমি অপেক্ষা করছি। ফোন রাখার পরে সত্যজিৎ বলল, খুব ভালো। হোটেলে পৌঁছে তুমি অমিতের সাথে কথা বলতে পারো। কিন্তু মনে রাখবে, আমাদের আলোচনার কথা কাউকে বললে আমি সেই ভিডিও পুলিশকে দেখাবো। হোটেলে পৌঁছে আমি সোজা আমাদের রুমে গেলাম। অমিত বারান্দায় দাঁড়িয়ে ছিল। আমাকে দেখে সে হাসল। কেমন কাটল দিনটা? আমি কেঁপে উঠলাম। এই লোকটাকে আমি কতটা চিনি? আমি কি সত্যিই একজন অপরাধীকে বিয়ে করেছি? ভালো, আমি সংক্ষেপে বললাম। কি হয়েছে রুমা? তুমি ঠিক আছো তো? আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, অমিত, তুমি কি কখনো কোনো অপরাধ করেছ? অমিত চমকে উঠল। কি? এটা কেমন প্রশ্ন? উত্তর দাও। তুমি কি কখনো কোনো অপরাধ করেছ? বিশেষ করে মানব পাচার? অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যদা তোমাকে কি বলেছে? তাহলে এটা সত্যি? তোমার পরিবার সত্যিই মানব পাচারের সাথে জড়িত? অমিত আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। রুমা, আমি তোমাকে সব বলবো। কিন্তু এখানে নয়। এখানে কথা বলা নিরাপদ নয়।